আমি জুহা, বাসা যশোর। সঙ্গত কারণে গ্রামের নাম বলতে পারছি না। গল্পটা শুরু হয় 2019 সাল থেকে। আমি কারিগরি শাখায় পড়তাম, আর কারিগরি শাখায় ক্লাস 9-এও বোর্ড পরীক্ষা হয়। 2019 সালে ক্লাস 9-এর বোর্ড পরীক্ষায় সিট পড়ল কাছের একটা হাই স্কুলে। যেহেতু বোর্ড পরীক্ষা, তাই অন্যান্য স্কুলের কারিগরি শাখার স্টুডেন্টদেরও ওই একই স্কুলে সিট পড়লো। আমি নিয়মিত পরীক্ষা দিতে যেতাম। পরীক্ষা দিয়ে বান্ধবীদের সাথে বের হয়ে যেতাম। পরীক্ষা শেষ হয়। এই পরীক্ষার হলে আমি কাউকেই চিনতাম না, শুধুমাত্র আমার বান্ধবীদের ছাড়া। আমি কারোর সাথে কথা বলতাম না। এভাবে একটা বছর যাওয়ার পর সময় আসলো এসএসসি পরীক্ষার। এবার সিট পড়লো একটা কলেজে। আমার যে রুমে সিট পড়েছিল, ওই রুমে ক্লাস 9-এর বোর্ড পরীক্ষার সময় যে স্কুলের স্টুডেন্টদের সাথে আমরা বসে পরীক্ষা দিয়েছিলাম, সেই স্কুলেরই কিছু স্টুডেন্টদের সাথে সিট পড়লো একই রুমে। আমার পাশে বসলো একটা ছেলে, এর নাম ছিল বোরহান। ওখান থেকে আমি তাকে চিনতাম, তার নাম জানতাম। পরীক্ষার দ্বিতীয় দিন আমি একটু তাড়াতাড়ি পরীক্ষার হলে ঢুকে গেলাম। গিয়ে দেখি বোরহান আগে থেকেই বসে আছে। আমাকে দেখে মাথা নিচু করে বসলো। আমিও চুপচাপ গিয়ে বসে পড়লাম। তার সাথে কোনো কথা বললাম না। যেহেতু আমি শুধু তার নামটাই জানতাম, তাই বেশি কথা বলিনি। হঠাৎ করে সে আমাকে বলে উঠলো, জুহা, তুমি কি আমাকে চিনো? আমি বললাম, জি না, আমি আপনাকে এই প্রথম দেখছি। তখন বোরহান বলল, আগের পরীক্ষায় আমি তোমার 4 বেঞ্চ পিছনে বসেছিলাম। আমি তোমাকে রোজ দেখতাম, তোমার নামটাও আমি জানতাম, কিন্তু কখনো তোমার সামনে যাইনি। এভাবেই রোজটুকটাক কথা হতো। আপনি থেকে তুমি, আর তুমি থেকে আমরা দুজনেই তুইতে চলে আসলাম। পরীক্ষার শেষের দিন, পরীক্ষা শেষে বাইরে দাঁড়িয়েছিলাম সব বান্ধবীদের সাথে একসাথে বের হবো, তাই হঠাৎ বোরহানদের স্কুলের কিছু ফ্রেন্ড আর বোরহান মিলে আমাদের সামনে এসে বলল, চল আজকে শেষ দিন, সবাই মিলে একটু চা খাই। আমরা সবাই রাজি হলাম। চা খাওয়া শেষে বোরহান আমাকে এক পাশে ডেকে বলল, তোর ফেসবুক আইডিটা আমাকে দিবি, মাঝে মাঝে একটু কথা বলতাম। আমি কিছু না ভেবে আমার ফেসবুক আইডিটা ওকে দিলাম। বাসায় যাওয়ার পর মেসেজ দিল, আর হয়তো আমাদের দেখা হবে না, তাই না? আমি উত্তরে বললাম, হয়তো না, কারণ তোর বাড়ি আমাদের বাড়ি থেকে 13 কিলোমিটার দূরে। তোর ওখানে অনেক কলেজ আছে, তুই ওখানে ভর্তি হবি, আর আমি আমাদের এখানে কলেজে ভর্তি হব, তাই দেখা হওয়ার সুযোগ হয়তো হবে না। এভাবে টুকটাক হাই হ্যালো কথা হতো, এর বেশি কখনোই কথা হয়নি। তারপরে এখানে আমি একটা কলেজে ভর্তি হই। কলেজের নবীন বরণ অনুষ্ঠান ছিল। সকাল থেকে বিকাল পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেহেতু আমরা নবীন ছিলাম, আমাদের বলে দিয়েছিল তোমরা তাড়াতাড়ি চলে আসবে। সে অনুযায়ী আমরা সকালেই কলেজের মাঠে হাজির হয়ে যাই। সকাল 10টার দিকে মাইকে গান চলছে। আমি আর আমার 2টা বান্ধবী মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম। হঠাৎ করে বোরহান আসলো। কোনো কথা ছাড়াই আমাকে একটা গোলাপ দিয়ে প্রপোজ করে বসলো। সবাই আমাদের দিকে তাকিয়েছিল। আমি কি জানি মনে করে আমার পায়ের জুতা খুলে ওর দিকে ছুরি মারলাম। তারপর আমি পিছনে তাকাইনি, সোজা অনুষ্ঠান থেকে বাড়ি চলে আসলাম। বিকেলের প্রোগ্রামে যাওয়ার সাহস হয়নি। বাড়ি আসার পর ফোন বন্ধ করে রেখেছিলাম, যেন ও আমাকে কোনো ফোন দিয়ে হুমকি দিতে না পারে। আসলে আমার মনের মধ্যে ভয় ঢুকে গেছিল। আমি সবার সামনে ওকে জুতা মেরেছি, হয়তো আমার কোনো ক্ষতি করবে। পরের দিন ছিল শুক্রবার, তাই কলেজে যাওয়ার কোনো প্যারা ছিল না। কিন্তু শনিবার আমার বান্ধবীরা সবাই আমার আম্মুর ফোনে ফোন করে আমাকে কলেজে যাওয়ার জন্য অনেক জোর করলো। প্রথম দিন ক্লাসে যেন আমি মিস না করি, সবাই অনেক অনুরোধ করলো। আম্মু অনেক বকা দিল, আমি কেন কলেজে যাব না এটার জন্য। কোনো উপায় না পেয়ে ভয়ে ভয়ে রেডি হয়ে কলেজের দিকে গেলাম। কলেজের দিকে যাচ্ছিলাম আর মনে মনে ভাবছি, যদিও আমার কোনো ক্ষতি করে, যদি আমার মুখে এসিড ছুঁড়ে মারে, তখন আমার কি হবে। যাক, কোনো সমস্যা ছাড়াই কলেজে পৌঁছে গেলাম। এভাবে 2-1 দিন চলার পর ভয়টা কিছুটা কমে গেল, কারণ তার সাথে না ছিল যোগাযোগ, আর না কখনো সামনে এসেছে। তারপর আমার ফেসবুকটা লগ ইন করি। লগ ইন করার সাথে সাথে আমার চোখ দুটা কপালে উঠে গেল। আমি কি ভুল দেখছি? 1000+ মেসেজ এসেছে বোরহানের আইডি থেকে। ভয়ে ভয়ে মেসেজগুলো পড়তে শুরু করলাম। মেসেজে লেখা ছিল, জোহা প্লিজ আমাকে ভুল বুঝিস না, আমি ভাবিনি তুই এভাবে রিয়াক্ট করবি। আমি আর কখনোই তোকে ভালোবাসার কথা বলবো না। তুই আমার সাথে ফ্রেন্ডশিপটা নষ্ট করিস না। তোর সাথে কথা না বলে আমি থাকতে পারি না, আমার অনেক কষ্ট হয়। তোর আমার সাথে রিলেশনে আসা লাগবে না, তুই শুধু আমার সাথে বন্ধু হিসাবে কথা বল। এমন আরো অনেক মেসেজ করেছিল, কিন্তু আমি ভেবেছিলাম এগুলো হয়তো আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য বলছে। ও যত ভালো ব্যবহার করতো, আমি ততই ভাবতাম আমার উপর হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করছে। তারপর আমি একদিন মেসেজের রিপ্লাই করলাম ওকে। আমি সবকিছু বললাম, দেখ বোরহান, আমি রিলেশন করতে চাই না, আমি আমার পরিবারের ইচ্ছাতেই বিয়ে করব। তখন সে আমাকে বলে, তোর রিলেশন করতে হবে না, তুই শুধু আমার সাথে বন্ধু হিসাবে কথা বল। আমিও বললাম, ঠিক আছে, তুই যদি কখনো রিলেশনের কথা না বলিস, তাহলে আমি তোর সাথে বন্ধু হিসাবেই কথা বলবো। এভাবেই কথা হতো আমাদের। আমি কলেজে যেতাম, আর ও আমার কলেজের সামনে একটা দোকানের পাশে দাঁড়িয়ে থাকতো। কোনো ছেলে আমাকে ডিস্টার্ব করছে নাকি এটা খেয়াল রাখতো। আমি অবশ্য কখনো ওকে দাঁড়িয়ে আছে এটা সামনাসামনি দেখিনি। একটা
ছেলে আমাকে ডিস্টার্ব করতো, ওই ছেলেটাকে খুব মেরেছিল। আবার একদিন কলেজ থেকে বের হচ্ছি, এই সময় একটা বাইকের সাথে ধাক্কা লেগে আমার পা কেটে যায়। আমি পড়ার সাথে সাথে আমার পাশে ওকে দেখতে পাই। ওকে জিজ্ঞেস করলাম, বোরহান তুই এখানে কিভাবে আসলি? ও শুধু একটা কথাই বলল, এখন না, পরে বলবো, আগে তোর পাটা সেলাই করতে হবে। এভাবে একটা বছর চলে গেল। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। দাদি অসুস্থ থাকার কারণে দাদি আমার বিয়েটা দেখে যেতে চায়। সে অনুযায়ী বাড়িতে পাত্রপক্ষ আসা শুরু হলো। আমি এই কথাগুলো কাউকে বলতাম না, কারণ আমি সব সময় আমার পরিবারের ইচ্ছাতেই বিয়ে করতে চাইতাম। বাড়ির সবার মনের মতো একটা পাত্র পেল, ওখানে আমার বিয়ে ঠিক হলো, বিয়েও হয়ে গেল। আমি বিয়ের দিন শুধু বোরহানকে বলেছিলাম, আজ আমার বিয়ে, দোয়া করিস। তারপর আইডিটা ডিঅ্যাক্টিভ করে দিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার সংসার জীবন সুখের হলো না। বিয়ের দিন থেকেই ঝামেলা লেগে গেল। আমার শ্বশুর আমাকে বলল, আমার ছেলে পড়াশোনা করে খুলনায় থাকবে, তুমি আমার ছেলের সাথে কথা বলতে পারবে না। 5 মিনিট কথা বলবা, সেটাও আমার ফোন দিয়ে, তোমার নিজের কোনো ফোন থাকবে না। এমন অনেক রকম কথা হলো। আমি বিয়ের 2 দিন পর আব্বুদের বাড়িতে চলে আসি। কিন্তু আমার যে হাজবেন্ড, সে কখনো আমার কাছে ফোন দিত না, কারণ তার বাবা নিষেধ করেছিল। তারপর আমি আর ওখানে যাইনি। 6 মাস পর আমার ডিভোর্স হয়। এই 6 মাসে অনেক কাহিনী হয়েছে, যেটা এই গল্পে না বলি। 6 মাস পর আইডিটা অ্যাক্টিভ করলাম, দেখি বোরহান অনলাইনে। আমার আইডি অনলাইনে দেখে সাথে সাথে মেসেজ করলো, কি খবর, কেমন আছিস, বর কেমন আছে? বিয়ের পর কি মানুষ ফেসবুক চালায় না? ফেসবুক আইডি অন রাখলে কি এমন হতো? একটানা মেসেজগুলো দিল। আমি উত্তর দিলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কোনো প্রশ্নের উত্তর না দেওয়াতে সে আবার জিজ্ঞেস করলো, কোথায় আছিস, শ্বশুর বাড়িতে নাকি? আমি ওকে কিছু জানাতে চাচ্ছিলাম না, তাই বিষয়টা ইগনোর করছিলাম। 1 সপ্তাহ পর আমি আবার কলেজে যাওয়া শুরু করি। কলেজে আমার বান্ধবীদের সাথে বিষয়টা শেয়ার করি। আমার বান্ধবীদের মধ্যে কেউ একজন বোরহানকে বিষয়টা বলে দেয়, কারণ ওরা সবাই দেখেছিল বোরহান আমার জন্য কতটা পাগল ছিল। সবাই আমাকে বোরহানকে নিয়ে অনেক বোঝাতো, কিন্তু আমি বলতাম ও আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই ভালোবাসার নাটক শুরু করেছে। একদিন বোরহান আমাকে বলে, জোহা 2 বছর তো হলো তোকে আমি ভালোবাসি কথাটা বলিনি, কিন্তু আমি তোকে আসলেই অনেক ভালোবাসি। এটা তুই কেন বুঝিস না? কবে বুঝবি বলতো? আমি শুধু মেসেজ সেন্ড করলাম, কোনো উত্তর দিলাম না, কারণ আমি তখন অন্যরকম ডিপ্রেশনে ছিলাম। আমার এসব ভালোবাসার কথা শুনলে রাগ হতো। আর বোরহানের বিষয়টা আমি ভাবতাম ও শুধু আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করছে, বা ডিভোর্স হয়েছে দেখে আমার উপর মায়া করছে। এভাবে টুকটাক কথা হতো। চলে গেল আরো 2টা মাস। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বোরহান অ্যাড ছিল। কারণ হচ্ছে আমার ফেসবুকে যে অ্যাড হতো, বোরহান তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতো এবং বলতো, জুহাকে একটু বুঝান, আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে অনেক খুশি রাখবো, ও একবার শুধু আমার হাতটা ধরুক। সবাই কেমন নির্লজ্জের মতো এগুলো বলতো। আমার বেস্ট ফ্রেন্ডকেও এমন ভাবে বলেছে, এবং আমার বেস্ট ফ্রেন্ডের সাথেও তার অনেক কথা হয়েছে, সেটা আমি পরে জানতে পারি। তারপর দিনটা ছিল 5 জুলাই, বৃহস্পতিবার। রাতে হঠাৎ করে বোরহান অনেকবার আমাকে কল করলো। আমি বিরক্ত হয়ে কলগুলো কেটে দিচ্ছিলাম। যখন বারবার কল দিচ্ছিল, তখন কলটা ধরে মাত্র রাগী কণ্ঠে বলতে যাব, কি সমস্যা তোর? তখন উপাস থেকে কান্না ভেজা কণ্ঠে বলল, জোহা আমার অনেক কষ্ট হচ্ছে। আমি কিছু বুঝতে না পারে ওকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কান্না কেন করছিস, আর কেন কষ্ট হচ্ছে? উত্তরে বলল, পরে কোনো একটা সময় বলবো, এখন আমি শুধু তোর সাথে একটু কথা বলতে চাই, আমাকে 2 মিনিট সময় দিতে পারবি? আমি ওর কান্না দেখে বললাম, ঠিক আছে, কথা বল। আমি ওকে বুঝালাম, কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। আর কেন কষ্ট হচ্ছে সেটা আমাকে বলিস, আমি চেষ্টা করব তোর পাশে থাকার। ও তখন অনেক কান্না করছিল। তারপর আমি ওকে বললাম, ঘুমিয়ে যা, কাল সকালে ঠান্ডা মাথায় তোর সাথে কথা বলবো। আমাকে বলল, তুই একটু কলে থাক, আমি তোর কলে থাকা অবস্থায় ঘুমাই। আমি বললাম, ঠিক আছে। সত্যি কথা বলতে ওর কান্না দেখে আমার ওর উপরে থাকা লুকানো ভালোবাসা, মায়া সব বের হয়ে আসে। তখন আর ওই প্রতিশোধের কথা মনে আসেনি। ও ঘুমিয়ে পড়ার পর আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ফোন করলাম। আমার বেস্ট ফ্রেন্ডকে সবকিছু জানালাম। তারপর আমার বেস্ট ফ্রেন্ড আমাকে যেটা বলল, আমি সেটা শুনে নিজেকে ধরে রাখতে পারিনি। আমিও হাউমাউ করে কান্না করে দিলাম। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বলল, জোহা, বোরহান ভাইয়া আমাকে তোকে সবকিছু বলতে নিষেধ করেছিল। এক প্রকার আমার থেকে প্রমিস নিয়েছিল, যে কারণে আমি তোকে এসব বলিনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। তোকে ভাইয়া 9 পরীক্ষার সময় থেকে অনেক ভালোবাসে, কিন্তু বলার সাহস পায়নি। নবীন বরণ অনুষ্ঠানের দিন বোরহান ভাইয়ার বন্ধুরা অনেক জোর করেছিল, তাই তোকে প্রপোজ করেছিল। তুই বোরহান ভাইয়াকে জুতা খুলে মেরেছিস। এটা নিয়ে বোরহানের বিন্দুমাত্র রাগ নেই, উল্টে উনি নিজেকে অপরাধী মনে করে তোকে এত মানুষের সামনে প্রপোজ করার জন্য। যখন তোর বিয়ে হয়, বোরহান ভাই একদম পাগলের মতো হয়ে গেছিল। 1 মাস পর বোরহান ভাইয়ের বাবা মারা যায়।
নিজেকে ব্যস্ত রাখার জন্য আর্মির মাঠে যায়। ওখানে মেডিকেলে জানতে পারে ওনার কিডনি ড্যামেজ আছে। বাড়ি আসার পর অনেক ডাক্তার দেখিয়েছে, ওষুধ খেয়েছে, কিন্তু কম হচ্ছে না। তুই যখন বিয়ের পর প্রথম অনলাইনে আসলি, ওই দিন উনি অনেক খুশি হয়েছিল। ভেবেছিল কিছু না হোক, তোর সাথে অন্তত একটু কথা বলতে পারবে। তারপর আমি যখন ওনাকে বললাম তোর ডিভোর্স হয়ে গেছে, উনি তখন আরো খুশি হলো আর বলল এখন আমি ওকে আপন করে নেব, ওকে রাজরানীর মতো করে রাখবো। এখন ওনার কিডনির সমস্যা অনেক বেড়েছে, অনেক কষ্ট পান উনি, তাই হয়তো তোর সাথে সবকিছু শেয়ার করেছে। তুই ভুল করিস না জোহা, ভাইয়া তোকে আসলেই অনেক ভালোবাসে। তুই ভাইয়াকে আপন করে নে, হয়তো তোর যত্ন পেলে উনি সুস্থ হয়ে যাবে। বান্ধবীর কথা শুনে ওকে বললাম ঠিক বলেছিস, আমি ওকে ভালোবাসতাম, সেটা আমার ভয়ের নিচে চাপা পড়েছিল। আমি বুঝিনি আমি ওকে এতটা ভালোবাসি। ও যখন আমাকে ফোন করে কান্না করছিল, বিশ্বাস কর আমার বুকের ভিতর ফেটে যাচ্ছিল। আমার বান্ধবী একটু মজা করে বলল, বোরহান ভাইয়াকে কালকে সবকিছু বলে দিস, দেখবি ভাইয়া অর্ধেক সুস্থ হয়ে গেছে। এই কথা বলে ফোন রেখে দিলাম। অপেক্ষা করতে লাগলাম কখন সকাল হবে। পরের দিন শুক্রবার সকালে ঘুম ভাঙলে ফোন হাতে নিয়ে দেখি মেসেজ উঠে বসে আছে, গুড মর্নিং রাজকুমারী। অন্যদিনে এই মেসেজ আসলে অনেক রাগারাগি করতাম, গালিও দিতাম, কিন্তু আজকে কেন যেন মেসেজটা দেখে মুখে মুচকি হাসি ফুটে উঠলো। আমিও তাকে গুড মর্নিং জানালাম। একটু কথা বলার পর বোরহান বলল, থাকো আমি নাস্তা করে আসি। আমিও আচ্ছা বলে ফোনটা চার্জে দিলাম। হুট করে আমার যশোরে ইবনে সিনা হসপিটালে যেতে হলো তাড়াহুড়া করে। রেডি হয়ে বের হয়ে গেছি, ফোনটার কথা ভুলে গেছি। হসপিটাল থেকে ফিরতে ফিরতে 12:30 বেজে গেল, জুমার আজান দিয়ে দিয়েছে। ফোন হাতে নিয়ে দেখি বোরহান হাজারটা মেসেজ করেছে, কল করেছে, সিমেও কল দিয়েছে। আমার বান্ধবীরাও আমাকে ফোন দিয়ে বলেছে বোরহান তোকে খুঁজছিল। আমি ওদেরকে বললাম আমি হসপিটালে ছিলাম, মাত্র রুমে এসেছি। ওকে ফোন দিচ্ছি, ফোন ধরছে না, হয়তো নামাজে গেছে, নামাজ পড়ে আসলে কথা বলবো। তারপরে আমিও গোসল করে খাওয়া দাওয়া করে ফোন নিয়ে বসলাম, আর মনে মনে ভাবছি নামাজ পড়ে আসলে ওর অপেক্ষার প্রহর শেষ হয়েছে, এটা ওকে জানাবো। 1:30-এর দিকে অপরিচিত নাম্বার থেকে একটা কল আসলো। প্রথমবার ধরলাম না, দ্বিতীয়বার ফোন ধরেই কান্নার শব্দ পেলাম। উপাস থেকে বোরহানের ফ্রেন্ড রুবেল ভাইয়া বলে উঠলো, আপু বোরহান আর নেই। আমি একটু রেগে গিয়ে বললাম এ বিষয়ে আমার মজা পছন্দ না। রুবেল ভাইয়া কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আপু এটা মজা না। এই বলেই উনি কান্নায় ভেঙে পড়লেন। পাশ থেকে বোরহানের মায়ের কান্নার শব্দ পাচ্ছিলাম। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমি কোনো শক্তি পাচ্ছিলাম না, আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি পুরো নিস্তব্ধ পাথরের মতো হয়ে গেলাম। 5-6 মিনিট পর হুঁশ ফিরল। হাউমাউ করে কান্না করে উঠলাম। পাশের রুম থেকে আম্মু দৌড়ে আসলো, বলল কি হয়েছে তোর, এভাবে কান্না করছিস কেন মা? কোনো কথা বলতে পারিনি, কান্না করে গেছি শুধু। কিছুক্ষণ পর তার লাশ দেখতে গেলাম। আমি যাওয়ার সাথে সাথে পাড়ার প্রতিবেশীরা বোরহানের লাশ রেখে আমার দিকে এগিয়ে আসলো। সবাই বলতে থাকলো এই সেই জোহা, যার জন্য বোরহান এত পাগল ছিল। ভিড়ের মাঝখান থেকে বোরহানের মা এসে আমাকে জড়িয়ে ধরলো। অনেক কান্না করতে করতে বলল, মা তোর জন্য আমার ছেলেটা পাগল ছিল, তোকে বাড়ির বউ বানাবে বলে আমাকে শুধু বলতো। আমি এগুলো দেখে নিজেকে ধরে রাখতে পারিনি, কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই দেখি তাকে দাফন করার জন্য নিয়ে যাচ্ছে। আমি চলে আসি, কারণ আমি তার জন্য হারাম ছিলাম। বাড়ি আসার পর অনেক কান্না করেছি, মনে হচ্ছিল আমিও তার কাছে চলে যাই। কিন্তু আমার ডিভোর্সের পর সে আমাকে সবসময় বলতো, জীবন যুদ্ধে তুই জয় করতে পারবি, তোর ভেতরে সেই ক্ষমতা আছে, তুই কখনো এমন কিছু করবি না যেটাতে তোর ক্ষতি হয়। 2-1 দিন পর একটু স্বাভাবিক হওয়ার পর রুবেল ভাই আমাকে কল করে এবং আমাকে বলেন শুক্রবার 10টা থেকে বোরহানের অনেক ব্যথা শুরু হয়, বমি করতে থাকে। আমরা দ্রুত ওকে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে যাওয়ার সময় গাড়ির ভেতর থেকে বারবার আমার থেকে ফোন নিচ্ছিল আর তোমাকে কল করছিল, শুধু একটাবার তোমার কণ্ঠ শুনবে তাই, কিন্তু তুমি ফোন রিসিভ করোনি। ও ভেবেছিল তুমি হয়তো রোজকারের মতো ওর ফোনে বিরক্ত হচ্ছ, তাই তোমার যত বান্ধবী আছে সবাইকে ফোন দিয়ে বলেছে তুমি যেন তার সাথে 1 সেকেন্ডের জন্য হলেও কথা বলো, কিন্তু আফসোস শেষ ইচ্ছা পূরণ হলো না। আসলে আমি যে তাকে কতটা ভালোবাসতাম সেটা আমি নিজেও জানতাম না। আমার ভালোবাসা হয়তো ভয়ের নিচে চাপা পড়েছিল, আমি চাইলেও ওর ভালোবাসাটা অনুভব করতে পারতাম না। কিন্তু ও চলে যাওয়ার আগের দিন আমার মনে সেই ভয় দূর করে ভালোবাসাটা জেগিয়েছিল। আমার খুব আফসোস হয় আমি ওকে বলতে পারিনি আমি ওকে কতটা ভালোবাসি। আজও মারা যাওয়ার 3 বছর হয়ে গেছে, এখনো তার যন্ত্রণায় আমি জ্বলি। আমার বুকের ভিতর এখনো তীব্র হাহাকার সৃষ্টি হয়, ওর কথা খুব মনে পড়ে।
আমাকে ওর মতো ভালো কেউ বাসতে পারবে না, আমি ওর মতো কাউকে ভালোবাসতে পারবো না। আমার আর ওর ভালোবাসার মধ্যে পার্থক্য এটাই, ও ভালোবেসেছিল তখন যখন আমি ওর সামনে ছিলাম, আমার কণ্ঠ শুনতে পেত। কিন্তু আমি ওকে ভালোবাসলাম এমন সময় যখন আমি ওকে দেখতে পাই না, কণ্ঠ শুনতে পারি না, ইচ্ছে হলে কল করতে পারি না। তাই সবাইকে বলবো, সময় থাকতে ভালোবাসার মূল্য দিন, হারিয়ে গেলে আফসোস করতে করতে শেষ হয়ে যাবেন। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, বোরহানের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।